বিষয়টা নিয়ে আমার আর কথা কওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি এর আগে এটা নিয়ে আর একটা ভিডিওতে বিস্তারিত বলছি, সেটা অনেক আগে। এরপরে সম্প্রতি আবারও কোটা নিয়ে আন্দোলন শুরু হওয়ার পরে এই আন্দোলন সহ হাসিনার আমলে সংগঠিত আরো কয়েকটা আন্দোলনের সাথে কাঁঠাল রানী কিভাবে পল্টি নিছে সেটা নিয়ে কথা বলছি। সেই কথা বলতে গিয়া প্রসঙ্গক্রমে নূরদের আন্দোলন বা ওই বিকাশ নূরের কথা একটু একটু আলোচনা করা হয়েছিল, কিন্তু তাতে তেলে বেগুনে জ্বলে উঠছে আমার বিরুদ্ধে। মাঠে সোশ্যাল মিডিয়াতে নুরা পাগলার পোষা বাহিনী, ঘেউ ঘেউ বাহিনী ঝাঁপায় পড়ছে। আমি অ্যাক্টিভিজম করি, হ্যাঁ, সব ঝুঁকি মাথায় নিয়েই করি। যেখানে জীবনের ঝুঁকিরই পরোয়া করি না, সেইখানে আমাদের গালাগালি করার কারণে আমি খেপে গিয়া পাল্টা আক্রমণ শুরু করব বা ভয় পেয়ে থেমে যাব, এতটা রাজনৈতিক বোধহীন এখনো হইতে পারি নাই। এজন্য সরি, এটা মাইনে নিতে হবে, আপনাদের প্লিজ লাগে। যাই হোক, আমি যখন কারো সমালোচনা করি, ক্রিটিক করি, কাউন্টার দিই, সেটা তারা অপছন্দ করি সেই জন্য না, জনগণের প্রতি আমার পূর্ব ঘোষিত রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে করি। জনগণের প্রতি যে দায় আমাকে আলোড়িত করে, আমার ভিতরে যে গভীর তাগিদ তৈরি হয়, সেটা থেকে করি। এইটা এখন আমার নিয়তি হয়ে গেছে। এখন কি করবেন? এর সাথে আমার ব্যক্তি মানুষ হিসেবে লাভ ক্ষতি, সুনাম দুর্নাম কুনাম, এটার কোনো সম্পর্ক নাই। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, এখন নূরকে নিয়ে একটা ফুল ডোজ দিতেই হয়। আমি কইছিলাম হুতায় দিব, আজকে আমি হুতায় দেব, অর্ধেক, পুরাটা না। এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে। কেন জরুরি হয়েছে সেটা পরে আরো বিস্তারিত কম। আমার এতদিনের হালকা সমালোচনা অনেকটা প্যারাসিটামলের মতো ছিল। ভাবছিলাম যে এতে নূরের পাগলামি ছেড়ে যাবে, যাই হোক লাইনে চলে আসবে, যাই হোক উল্টা আমার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নাইমা পড়ছে, পুরা বাহিনী নামাইছে, এমনকি হত্যার হুমকিও দিছে দেখেন। ফলে এটারে জয় বাংলা করতেই হবে। তাই এখন আমার কড়া অ্যান্টিবায়োটিক ছাড়া এই পাগলামির অসুখ সারানোর কোনো উপায় নাই। দেখেন রাশেদ কেমনে ক্ষোভ ঝাড়তেছে। বলেন নুরুল আকমর সুলতান মনসুর হয়ে যাবে, বলেন না বন্ধুগণ? বলছে আমি পিনাকি ভট্টাচার্যের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই, নুরুল আকমরকে এমপি বানানোর অফার দেওয়া হয়েছিল, নুরুল আকমর সেই অফার লাথি মেরে ছিটকে ফেলেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা নির্বাচনে যাইনি এই কারণে। আপনি কোন তথ্য উপাত্তের ভিত্তিতে একের পর এক আমাদের নিয়ে সমালোচনা করছেন? কি প্রমাণ রয়েছে আপনার কাছে যে আমরা সরকারের কাছে বিক্রি হয়ে গিয়েছি? এই উদীয়মান শক্তিকে ভাঙার যে ষড়যন্ত্র আপনি হাতে নিয়েছেন, সেই ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আচ্ছা, আমি কি তথ্য প্রমাণ ছাড়া কথা কই? এটা বলে না যে আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না, তাই কয় আমি গুজব ছড়াই। একই কথা নুরার দলের লোকের মুখে। আমার প্রমাণকে এরা সত্য বলে মনে করে না, তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য, সেটা অন্য কথা। কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই, এটা কিন্তু আমার শত্রুও কইতে পারবে না, কয়ও না। আমার প্রত্যেকটা ভিডিওতে এত লিঙ্ক আর রেফারেন্স শো করার জন্য অনেক দর্শক বিরক্ত হন, কয় দাদা আপনার কথার মধ্যে এত রেফারেন্স দেওয়ার দরকার নাই, আর এগুলো সত্য কথা সেটা তো আমরা বুঝতেই পারি, বরং কথার মধ্যে রেফারেন্স ঝিলিক মারলে মনোযোগে বিঘ্ন ঘটায়। কথা সত্য। ওনারা বলেন যে আপনার ন্যারেশনের দিকে, মানে বয়ান তৈরির প্রক্রিয়ার দিকে মনোযোগ ধরে রাখা বেশি জরুরি আমাদের জন্য। আর রাশেদ কইতেছে আমি নাকি তথ্য প্রমাণ ছাড়া কথা কই। হ্যাঁ হ্যাঁ, আমি তথ্য দিমু, আজকে প্রমাণ দিমু, একদম মন ভইরা দিমু। হ্যাঁ, খারাপ। আমার কাছে নুরার যে পরিমাণে তথ্য আছে, তাতে একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি বানানো যায়। অবশ্য নুরা পাগলা নামে একটা বাংলা ছবি আছে, কিন্তু সেটার চেয়ে আমারটা কম অশ্লীল হবে না। প্রতারণা বিষয়টা অশ্লীল, ধোকাবাজি বিষয়টা ওই ন্যাংটা হইয়া ঘোরাঘুরি করার চেয়ে তো বেশি অশ্লীল। কিন্তু এত সময় ওরে নিয়ে দেওয়ার সুযোগ নাই, আমার মেলা কাম আছে। যাই হোক, আজকে আরো কিছু তথ্য প্রমাণ দিব। রাশেদ নিজেও জানে যে নূর মেহেদী সাফাদির সাথে বৈঠক করছে, অথচ ওই বৈঠক নিয়ে যখন খবর চাউর হয়েছিল তখন রাশেদ নিজের মুখে দাবি করছিল এই ছবিগুলো নাকি এডিট করা, এবং তেমন কোনো বৈঠক হয় নাই। এ দেখেন, আপনি নিজে কানেই শুনেন। নুরুল আকমরের বিরুদ্ধে একটি অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন, এবং যে ছবি প্রকাশ করেছে সেই ছবি এডিটেড। এর আগেও এরকম এডিট করা ছবি, এডিট করা স্ক্রিনশট আমরা অনেক দেখেছি। তো রাশেদ মিয়া মিছা কথা বলতে লজ্জা করে না? হ্যাঁ, এটা গ্লানি হয় না? নিজের কানে শোনেন নূরের নিজের মুখে
ইন্ডিয়ান সাফাদির সাথে যদি আমার মিটিং হয়েছে, সরকার পতনের, সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়ে থাকলে হয়েছে, তাতে আপনার কি? মিটিং এর আগে আসলাম চৌধুরীর প্রসঙ্গটা এনে কথা বলতেছেন, তার সাথে যার মাধ্যমে সাফাদির সাথে তার মিটিং ঠিক হয়েছে। এটা জানি যুদ্ধের সাথে মিটিং টিটিং করার পরে তো আবার না, আসলাম ভাই তো ওইটা হচ্ছে একটা ইস্যু, একটা মানুষকে ধরতে গেলে তো একটা ইস্যু প্রয়োজন আছে, তাই না? ঠিক আছে, দেখি মিট করলে তাহলে আপনারা জানাই প্রয়োজন। বাট এখানে আর কেউ আছে নাকি অন্য কোনো জায়গার? আছে, আমাদের লোক আছে, বাট এখন বিষয় হচ্ছে উনিও আমাকে চিনে, কিন্তু আমাদের রেফারেন্সটা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? না বলতে আছে কি না অন্য জায়গায় গেলে মিটিং টিটিং করে। আচ্ছা, আমি না না, আমাদের এখনো দুবাইতে কোনো লোক নেই আমাদের এখন। তো ঠিক আছে, দেখা করলে আমাকে জানায়েন ভাই। আর কি আপনার তো মনে হয় কি মনে করতেছেন? আমি তো ভাই বুঝতে পারতেছি না বিএনপির মতিগতি ভাই। আচ্ছা নুরু ভাই, আপনি ফ্রি হন নাকি? মুভমেন্ট কোনো বুঝতেছে না গো? মুভমেন্ট তো মারমুখী অবস্থান দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট তো আমার মনে হচ্ছে যে এইবার শোনেন, মিটিং যে করছে কনফার্ম করতেছে, মিটিং হয়েছে, ছবি তোলা হয়েছে কিনা সেটাও সে বলতেছে ছবি তোলা হয়েছে। শুনেন, তো সাফাদের সাথে দেখা করছেন? হ্যাঁ, চিন্তা করলাম যেহেতু ওই করছে, তাহলে তো আমার নেতিবাচক ভাববে, এই তো দেখে করো। শুনেন, আমি আপনাকে যেটা বলি মনোযোগ সহকারে শুনেন। তো মিটিং এ ছিলেন কতক্ষণ আপনি মেহেদীর সাথে? 40-45 মিনিট। আচ্ছা, তো ওই ছবি তুলেন নাই মেহেদীর সাথে? আমার ওই যে এসে একটা বোধহয় তোলা হয়েছিল আমাদের। হ্যাঁ, ওইটা আমাকে দিবেন, ওইটা আমি ড্যানিয়েলকে পাঠাবো, ড্যানিয়েলকে আপনার নাম্বার দিব, আমি বলবো যে আমাদের লোক, ঠিক আছে? ড্যানিয়েল আপনার সাথে ফোন দিবে আজকে। আবার দেখেন এই যে হোয়াটসঅ্যাপে যে ছবি চলাচলি হয়েছে, এই হোয়াটসঅ্যাপে গ্যালারিতে নাম্বারটা নূরের না, নূরেরই, সে ছবিটা আছে কিন্তু গ্যালারিতে, মানে প্রথমে যাকে পাঠানো হয়েছিল সে ছবিটা, বিখ্যাত ছবি। এইবার শোনেন, ছবিটা লিখা যাওয়ার পরে নূরের অনুযোগ বিশ্বাস ভঙ্গের অভিযোগ। কে করেছে? আপনি মালয়েশিয়া আসলে আমি এটা আপনাকে বলবো। না, মানুষের তো এখন বলেন না, আপনি তো শুধু শুধু আমাকে না না ছবি, তাই তো ডকুমেন্টসটা হচ্ছে অনলি আপনাকে দেওয়া হয়েছে, সেটা কিভাবে এভাবে হলো? সুতরাং এটা আপনি বিশ্বাসের ঘাতকতা করেছেন, আপনি বিশ্বাসের মূল্যায়ন। আমি আপনাকে দেখিনি, জানি না, চিনি নাই, আপনার সাথে দেওয়া করেছে, বিশ্বাসের মর্যাদা তো রাখতে হবে ভাই। আপনি রিয়েলি বলেন তো ভাই, আসলে আপনি ডকুমেন্টসটা কাকে পাঠাইছিলেন? আমি ভাই কাউকে পাঠাই নাই। এইবার শোনেন, নূরের প্রবাসী অধিকার পরিষদের যেই নেতা তারে ওই জায়গায় নিয়ে গেছিল, তার নিজের মুখে স্বীকারোক্তি শুনে। নূর যখন সংযুক্ত আরব আমিরাত দুবাই ভিজিটে আসছিলেন, তখন তার কিছু তথ্য আমি উত্থাপন করতে চাই। সেটা হলো যে উনি মূলত যে মিটিংয়েরটা নিয়ে আলোচনা সমালোচনা হইতেছে, সেই মিটিংটা হয় 28 ডিসেম্বর। আমরা দুপুরবেলা ওখানে দুবাই স্পোর্টস সিটি সেন্টার সামনে উপস্থিত হই, এবং উপস্থিত হওয়ার পর সেখান থেকে নুরুল হক নূর আমাদেরকে বলেন যে আমাদের বড় ভাই মনির ভাই, ওনাকে বলেন আপনি আসেন সাথে, এবং আমাকে বলেন যে আপনার একজন আসেন। তো যাওয়ার পর ভিতরে ঢোকার পরে আমাদেরকে নুরুল হক নূর আমাকে বলেন আপনি এখানে ওয়েট করেন, আমরা ভিতরে যাচ্ছি। তো উনি নুরুল হক নূর এবং মনির ভাই দুজনে স্মোকিং জোনে যে বসছেন ওই ভদ্রলোকের সাথে, এবং আমি বাহিরে নর্মাল এরিয়াতে স্টপ বক্সের সামনে বসে আমি আমার পার্সোনাল টাইম এক্সপ্লেন করলাম। তো সেখানে যখন উনি মিটিংটা কমপ্লিট করে বের হলেন, হওয়ার পর আমাদের যে মনির ভাই, বড় ভাই, উনি চরম উত্তেজিত, হ্যাঁ, উনি বেরিয়ে আসছেন এবং নুরুল হক নূর ওয়াশরুমে গেলেন। মনির ভাইকে আমি জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, এত উত্তেজিত কেন, কী সমস্যা? তো উনি বললো যে আপনি কি চিনেন ব্যক্তিটাকে, যে ব্যক্তির সাথে মিটিং করলো? আমি বললাম না। তো উনি হলেন মেহেদী সাফাদি, যে একটা সংস্থার এজেন্ট। উনি একটু রাগান্বিত হয়ে একটু ওয়ার্ডও খারাপ করছেন ইংরেজিতে, ননসেন এই সেই, হ্যাঁ। তো যাই হোক, ওনাকে আমি শান্ত করার চেষ্টা করলাম যে আসলে ঠিক আছে, যেটা হয়েছে আমরা কথা বলি, বুঝি, তারপর ওনাকে আমরা জবাব দিয়ে আওতা নিয়ে আসবো।
ওনাকে পরে জিজ্ঞাসা করলাম আসলে মিটিংটা হয়েছিল, মিটিংটা কী উদ্দেশ্যে মিটিংটা হয়েছিল, কী আলোচনা হয়েছে, তাহলে সেখানে কী আলোচনা করছেন। তো উনি বললো যে মিটিংটা হয়েছে মূলত, আবার উনি ব্যাড ওয়ার্ড করলেন যে ননসেন্স, উনি কালকে জন্ম হয়ে আজকে উনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, সরকার গঠন করবেন। হ্যাঁ, উনি একক ক্ষমতায় বাংলাদেশের সকল দলকে আউট করে দিয়ে একক ক্ষমতায় তাদের সহযোগিতায় সে সরকার গঠন করবেন, সেই সহযোগিতার জন্য সে তাদের কাছে কি বলে প্রস্তাব রাখছেন কিংবা তাদের সাথে ডিল করতেছেন। তো সে জায়গায় উনি প্রথমে ক্ষিপ্ত হয়ে উনি আমাদের গাড়িতে একসাথে গাড়িতে যান নাই। উনি দ্বিতীয় যে গাড়িটা ছিলেন, নুরুল হক নূর যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে যান নাই, উনি বয়কট করলেন, অন্য গাড়িতে গেলেন। তারপর আমি নুরুল হক নূরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা যে এখানে মিটিংটা করছেন, এটা কি আমাদেরকে কেন বললেন না আগে? হ্যাঁ, উনি তো পূর্বে আমাদেরকে কিছু বলেন নাই যে উনি এখানে মিটিংটা করবেন, নিয়ে আসেন, আমাদেরকে ধোকা দিয়ে নিয়ে আসছেন। তো আমরা কখনো এই ধরনের মিটিংকে সাপোর্ট করি না এবং আমাদের করি না, এবং আমাদেরকে এটা ধোকা দেওয়া হয়েছে এবং সে ধোকার জন্য জাতির কাছে আমি এর বিচার দিলাম। যে মিটিংটা রাষ্ট্রদ্রোহী কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, সেটা আমি কখনো ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না, করবো না। তো এটা হলো সেদিনকার ঘটনা, যে এই মিটিংটা হয়েছে, এটা সত্য, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি এই চোখ দিয়ে দেখেছি। তাই সে ব্যক্তির সাথে যখন মিটিংটা করে তখন ব্যক্তিকে আমি চিনতাম না। পরে যখন আমাদের মনি ভাই বললো যে এই ব্যক্তি, আমি ছবি দেখে তার চেহারা তো আমি মনে রাখতে পেরেছি, আমি বুঝতে পারছি যে এই সেই ব্যক্তি, হ্যাঁ মিটিং সত্য এবং এই ঘটনা। আরো তথ্য দরকার, হ্যাঁ আরো প্রমাণ দরকার। এই প্রমাণেও আমি জানি এই প্রমাণেও কনভিন্স হবে না নূরের দলের লোকজন। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে তার হাসিনা ভোট চুরি করে? কনভিন্স হয় না। হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে হাসিনা ফ্যাসিস্ট? হয় না। মোদির লোকেরা কি কনভিন্স হয় যে মোদি একটা ফ্যাসিস্ট? হয় না। তো আমি যদি আরো তথ্য প্রকাশ করা শুরু করি তো একটা সিনেমাই বানাইতে হবে। তো আমি আরো কিছু তথ্য শেয়ার করতে চাই, সাপ্লিমেন্টারি তথ্য আর কি। হ্যাঁ, এটা হয়তো ওর সম্পর্কে যা আছে তার ধরেন 20 ভাগের 1 ভাগ হবে আর কি। আর কিছু প্রমাণ দিই। হ্যাঁ, আসেন দেখেন নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল। হ্যাঁ, নূরের পরিবার কেমন আমরা জানি, যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে, সেটা কোনো সমস্যা নাই, সেটা বরং ভালো। আমরা মনে করছিলাম যে এই ছেলেটা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছে, মানুষজনের দুঃখ কষ্ট বুঝবে, এবং আমাদের সকলের সহানুভূতি ছিল। তার মধ্যে যে সরলতা, তার মধ্যে যে মাটির কাছ থেকে উঠে আসার যে গন্ধ, সেটা ছিল জন্য আমরা সবাই তারে পছন্দ। কিন্তু এইটারে সে একটা মৌকা হিসাবে নিল এবং তার ভাগ্য পরিবর্তনের উপায় হিসাবে তার পুরা পরিবারের ভাগ্য বদলে গেল প্রথম আলোর রিপোর্ট দেখে। হ্যাঁ, তার ভাই ডিলারশিপ পাইলো, তার দোতলা বাড়ি উঠলো, তার বাপার এখন আর ছোট দোকান করে না। শুধু তাই না, তার আন্টিদের 13 কোটি টাকার বিজনেসের নেগোসিয়েশন করে। শুনে ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, ওই যে ইসের আর কি 13 কোটি টাকার। এখন ওই কাজটা ওই আমার এক আন্টিরই ঠিকা, ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল। এখন ওই কালকে যদি আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্কে হয়, কিন্তু ওই যে অ্যাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয়, আপনি তো কাজ বাজ করান। এখন আপনি কি একটা তাহলে পারফরমেন্সের গ্যারান্টি করতে পারবেন? আমি কোন ফার্মের নামে করবো, কি করবো, কে ওখানে হলে ডিটেলস, তাহলে আমি ডিটেলস লই আপনার কাছে। আমার আরেকটা নাম্বার আছে ফোনে, সব কথা বলা যায় না, ওইভাবে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন চাইলে। খালি টাকা আর টাকা, বিরোধী দল কইরা বাংলাদেশে এত টাকা রোজগার করা যায়, এইটা নূর প্রথম প্রতিষ্ঠা করে দিল। এবার আসেন নূরের বিরুদ্ধে বলাটা কেন জরুরি। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইতে পারেন যে দাদা এত জরুরি রাজনৈতিক বিষয় থাকতে এখন নূরকে নিয়ে এত সময় নষ্ট করতেছেন কেন? সত্য কথা, হক কথা, কিন্তু আমার একটা যুক্তি আছে। এটা আমার নিজের কোনো দরকারে করতেছি না, করতেছি দেশের রাজনৈতিক প্রয়োজনে। অবশ্যই সুলতান মনসুর সিনড্রোম অঙ্কুরেই বিনাশ হওয়া ভালো। সর্বনাশ হওয়ার আগেই যদি ক্ষতি ঠেকানোর সুযোগ থাকে তা না করার কোনো মানে হয় না। নুরুরা এই দেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের অর্জনকে, মানে আমাদের এই বিপ্লবকে বৃহৎ বিপ্লবে পরিণত করবে, এটা তো বসে থেকে দেখা যায় না, তাই না? এরা ক্ষমতায় গেলে কি করবে তার কিছু নজির কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখাইছি। আবারও দেখেন, ও কিন্তু থামে নাই, আবারও দেখেন হত্যার হুমকি দিছে।
নূরের দলের নেতা কিন্তু সে সাধারণ কর্মী না। কিভাবে হিন্দু ঘৃণা ছড়ায়, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে শক্তি যোগায়, তার কিছু নজির দেখেছিলাম, আরবারও দেখেন। কাজেই নুরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দার দোকানের সবকটা সাদার উদাম করে দেখায় দাও আমার রাজনৈতিক দায়িত্ব। বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাস কইরা পদে পদে ঠইকে আসছে বহুদিন থেকে। দার্শনিক উম্বার্তো একো একবার বলছিলেন, কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে ভুল বা মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ানক। আর ফ্যাসিবাদ মিথ্যার উপরে বিশ্বাস উৎপাদন করার একটা অবিরাম প্রক্রিয়া, এটা মাথায় রেখেন। জনগণ যখন সেটা বিশ্বাস করে ফেলে তখনই তাদের উপরে নাইমা আসে ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদির নামে কিছু মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় ফ্যাসিবাদ আজ আমাদের উপরে চাইপা বসতে পারছে। আর এই সবের সিমটমই নুরুর মধ্যে আছে। তার এটা ফাও কাল্ট ফিগার বানানোর আয়োজন করা হয়েছে। কথায় কথায় বিপি নুরের নামে জিকির তুলে তাকে কেন্দ্র করে একটা দোকানদারি শুরু হয়েছে। ফলে এইটা ক্ষমতায় যাইতে না যাইতে খেল দেখাইতেছে, এর বিনাশ না করলে বিপদ আছে। ফ্যাসিবাদ টিকায় রাখার একটা চাইনিজ কৌশল হলো নিজেদের প্রযোজিত আর একটা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন তৈরি করা। চায়নাতে কিন্তু প্রচুর সরকার বিরোধী আন্দোলন হয় এবং সবগুলা চাইনিজ কমিউনিস্ট পার্টির মদতে হয়। বাংলাদেশে এই জিনিসটা আওয়ামী লীগ আমদানি করছে। ফলে কাটাল রানীর রুহানি পুত্র নুরু কতটা আওয়ামী বিরোধী রাজনীতি করবে বা ফ্যাসিবাদ হাসিনার এই আন্দোলনকে ভেতর থেকে কতটা ক্ষতিগ্রস্ত করবে আশা করি বুঝতেই পারতেছে। সে যে কাটাল রানীর রুহানি পুত্র, এটা কি আমি বানাই কইছি? হ্যাঁ হ্যাঁ, কি রাশেদ বানাই কইছি? আবারও শুনেন কি কয় পাগলায়। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। 2.5 বছর বয়সে আমার মা মারা যায়। আর আমার ছোটো ব্যাচকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। ফলে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোনো ব্যক্তিগত বিষয় না। আমরা তো প্রত্যেক দিনই গালাগালি করে যে 250 টাকার অনেক কামলাই লাগানো আছে আওয়ামী লীগ ডিজিএফআই, তো ওদের ভাতা টাতার একটু বাড়ানো দরকার। দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি হয়েছে, 250 টাকা খুব অমানবিক হইয়া যায়। যাই হোক, এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই। কিন্তু আমাদের ভারত হটাও আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভেতরে থাকা শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখা আন্দোলন সফল করার নীতিরই একটা অংশ। ফলে দুইটা কারণে এই নোরাদের ফাইট এখনই করতে হবে। এক, এরা সুলতান মনসুর সিনড্রোমে আক্রান্ত, মানে ভণ্ডামিতে নিমজ্জিত। পুরাই মিথ্যা আশা তৈরি কইরা জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে, যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে। নীতি আদর্শ না, গলাবাজি নেতা বা রাজনীতি তৈরি করে এমন একটা ধারণা তৈরি হয়। এরা যখন খুশি ফ্যাসিবাদের পুত্র, যখন খুশি ফ্যাসিবাদের জম। ফলে তাদের ভণ্ডামির সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে। 2 নাম্বার, আন্দোলনকে সফল করার পরে যাতে এই ধরনের ভণ্ড এবং টাউটেরা দেশকে শাসনের সুযোগ না পায়, কোনোভাবে ক্ষমতার অংশ না হয়, জনগণের আবেগকে পুঁজি কইরা যাতে সম্পদ অর্জনের সুযোগ না পায় এবং ভেতর থেকে আন্দোলনের ক্ষতি করতে না পারে, তা এদেরকে আউট করতে হবে। ইসরায়েলি এজেন্ট মেহেদী সাফাদির সাথে দেখা করার অভিযোগে বিএনপি নেতা সফল ব্যবসায়ী আসলাম চৌধুরী আজ 15 বছর ধরে জেলের ঘানি টানতেছে। সেখানে নুরু তার সাথে মিটিং এর বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার পরও বাইরে ঘুরে বেড়াইতেছে, তারা কেউ কোনো প্রশ্ন করে নাই। আটক করা তো দূরের কথা, কোনো কিছু প্রশ্নও করা হয় না। এটা থেকে আপনাদের খটকা লাগে না? হ্যাঁ, না, কোনো খটকার বিষয় না। সে কাটাল রানীর সন্তান, তার হিসাবই তো আলাদা হবে। আমি আমার ওই প্রথম ভিডিওতে বলছিলাম যে পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে, তাতে তেলে বেগুনে জ্বলে উঠছে। অথচ এই যে সুলতান মনসুর সিনড্রোমের কথা কে বলছিল, তার মধ্যে কে দেখতে পাইছিল? আসিফ নজরুল। এই যে দেখেন আসিফ নজরুলের পোস্ট দেখেন, তাও 4 বছর আগে। দেখেন উনি লিখছিলেন, আপনার দৃঢ় ভূমিকা দেখে আপনার মধ্যে তরুণ বয়সে বঙ্গবন্ধুর ছায়া দেখেছিলাম, কিন্তু বঙ্গবন্ধুর মেরুদণ্ড কোন শাসকের সামনে বিন্দু মাত্র নুয়ে পড়তো না। যদিও এই কথার সাথে আমি একমত না আসিফ নজরুলের। যাই হোক, উনি বলতেছেন, আসিফ নজরুল বলতেছেন, আপনার মেরুদণ্ড নুয়ে পড়লে আপনাকে তাই আর তরুণ বঙ্গবন্ধুর ছায়া মনে হবে না, বরং মনে হবে আপনি নির্ভীক তারুণ্যে বুড়িয়ে যাওয়া একজন সুলতান মনসুর। আর আমি বলছি পোলা বড় হইলে সুলতান মনসুর হবে। তো রাষ্ট্রটা কি আসিফ নজরুলের বিরুদ্ধে মিছিল করিছে, প্রেস ক্লাবের সামনে যায় বক্তিমা মারিছে? মারে নাই। হ্যাঁ, কিন্তু আমার বিরুদ্ধে একই কথা বলার জন্য কেন মিছিল করলো? দেখেন কমেন্ট গুলো দেখেন। আসিফ নজরুল ভাই, হিন্দু মানুষকে বিশ্বাস করা যায় না, নূরের দলের লোক। এই হইতেছে নূরের দল। এই দলের সাথে বৈশাখ কথা বলাও তো কারো উচিত না।
আর আমার যেভাবে হত্যার হুমকি দিচ্ছে দিনের পর দিন, কোনো ব্যবস্থা নিচ্ছে তার বিরুদ্ধে নেয় নাই। মুরাদ টাকলার মন্ত্রিত্ব চলে যায়, জাইমা রহমানকে একটা অগ্রহণযোগ্য মন্তব্য করায়। হাসিনাও তো এর চেয়ে ভালো। কতখানি জাউরা হইলে, কতখানি খারাপ হইলে, কতখানি ফ্যাসিস্ট হইলে দিনের পর দিন এই কাজ করে যায়। হ্যাঁ, এদেরকে মরাল সাপোর্ট দেন আপনারা, তাই না? হ্যাঁ, কি আর কমু। হ্যাঁ, যাই হোক, নূরের দল যে 2 নম্বরই রাজনীতি করে, ওই 2 নম্বরই রাজনীতি উসকা দিন গুজার গিয়া, ওই দিন বাগে খাইছে। হ্যাঁ, চেষ্টা চালাইতে পারেন যে পিনাকি ভট্টাচার্য হিন্দু বংশোদ্ভূত জন্য সহজ আক্রমণের লক্ষ্য বানানো অর্থ সোজা না। হ্যাঁ হ্যাঁ, পারবেন না, করতে পারবেন না। এই 2 নম্বরই রাজনীতি, এই নূরার রাজনীতি দিয়ে হামলা দেওয়া হবে, দুনিয়া তো সোজা না। আমি আমার প্রথম ভিডিওতে কোটা সংস্কার আন্দোলনের একটা ক্রিটিক করছিলাম যে কেন এই আন্দোলন সফল হইল না, এবং যেহেতু নূর এই আন্দোলনের নেতা, ন্যাচারালি তার প্রস্তুত আসবেই, তাই না? আমি কয়টা জিনিস, 1 নম্বর বলছিলাম যে এটা একটা পেটি বুর্জোয়া আন্দোলন ছিল, যার কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল না। 2 নম্বর, ফ্যাসিস্টের কাছে দাবি জানায় ফ্যাসিস্টকে বৈধতা দেওয়া হয়েছে। 3 নম্বর, মুজিবের ছবি হাতে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে মুজিবের বাংলায় বৈষম্যের স্থান নাই, অথচ মুজিব বাংলাদেশের গণতন্ত্রের প্রথম হত্যাকারী, আর মুজিবের বাংলায় এমনই বৈষম্য হয়েছিল যে তার চোটে দুর্ভিক্ষ হয়েছিল এবং সরকারি হিসেবে 30,000 লোক মারা গেছিল। 4 নম্বর, নূরে আন্দোলনকে অরাজনৈতিক বলছে, আর বলছে রাজনৈতিক আন্দোলন সহিংস হয়। তো ও তো এখন রাজনীতি করে, সে কি এখন সহিংসতা করে? 5 নম্বর, নূর ক্ষমতার কাছে কুর্নিশ করে হাসিনাকে মা ডাকছে সামনে। আর শেষে আমি বলছি পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে। শুনেন আবার, যাই হোক, সে ছাত্রলীগ হিসাবে রাজনীতি শুরু করলেও কোটার দাবিতে সোচ্চার হওয়ার পরে প্রায় নিয়মিত তাকে ছাত্রলীগের হাতে আক্রান্ত হইতে দেখা যেত। ছাত্রলীগের মাইল খাইতে 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 পোলাটা নেতা হয়ে গেল। যাই হোক, এটা নিয়ে ভিডিও করছি, আর বেশি কিছু কই না আর কি। হ্যাঁ, তা আমি যা মূল্যায়ন করছিলাম সেই মূল্যায়নকে আমি এখনো সঠিক বলে মনে করি। পোলাটা বড় হয়ে সুলতান মনসুর হবে। ওটা নিয়ে কথা না কই, আমরা কোটার বিষয়ে থাকি আর কি। তেলে বেগুনে জ্বলে উঠছে। হ্যাঁ, আমি এর আগে কইছিলাম যে এদের ন্যাচারাল ডেথ হবে, কিন্তু সেই সময়টা তারা নিজেরাই দিল না। তার আগেই আমার বিরুদ্ধে লেগে নিজেদের হাসিনায় নিজেরাই আগুন দিছে। এদের আসল উদ্দেশ্য কি, এটা কিন্তু তারেক ফাঁস করছে। কার স্বার্থে পিনাকি ভট্টাচার্যকে বিতর্কিত করতে চাচ্ছে নূর রাশেদ? ভারতের পণ্য বর্জন আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র। তাহলে ভারতের দূতাবাসের হয়ে কাজ করছে এরা? কথিত আছে নূরের মোসাদ কাণ্ড বের হওয়ার পর নূর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় দেশে আসে, যে মেহেন্দিয়ান সাফেদির সঙ্গে সাক্ষাতে আসলাম চৌধুরী দীর্ঘ 15 বছর জেলে সেই একই ব্যক্তির সাথে বৈঠকে নূর দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। নূর অবশ্যই স্বীকার করেছে তার সাথে দেখা হয়েছে, সেলফি তুলেছে। এমন হয়ে থাকতে পারে, কিন্তু তাকে সে চেনে না। শিপন বসুর অডিওতে সবচেয়ে বেশি বিতর্ক পড়ে নূর। গণ অধিকারের নাম ব্যবহার করে একটি ছিন্নমূল উগ্র সংগঠন খুলে সেখানে উগ্রতা, হামলা, ছিনতাই, পকেট কাটা, গালিগালাজের নিয়মিত তালিম প্রশিক্ষণ দিচ্ছেন নূর রাশেদ। সমর্থকদের বেশিরভাগই অশিক্ষিত, বেকার এবং ছিন্নমূল শ্রেণীর মানুষ, যাদের লক্ষ্যই শুধুমাত্র দেশের সাধারণ নাগরিক এবং প্রবাসীদের সরকার পতনের স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া। এই চক্রের একচ্ছত্র সুপ্রিম লিডার নূর এবং তার সেনাপতি চিটিং রাশেদ। কোটা আন্দোলনের কেন পূর্ণতা হয়নি তা উঠে আসে পিনাকি ভট্টাচার্যের দলিল দস্তাবেজ থেকে। কোটা সমস্যার নিষ্পত্তি না হলেও নূর রাশেদের অভাব অনটনের কিন্তু ইতি ঘটেছে। সম্পদের পাহাড় গড়েছে নূর, কিন্তু বারবার নানান ছলছুতোয় কখনো দুলাভাইয়ের, কখনো বাবার সম্পদ দাবি করছেন নিম্নবিত্ত চা দোকানির ছেলে নূর। হঠাৎ কেন রাশেদ ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আলোচনা শুরু করলো তা খুঁজতে হবে। আওয়ামী লীগ দিয়ে এই গণ আন্দোলন রুখে দেওয়া পসিবল না, এটা ভারত বুঝতে পেরেছে। তাদের রপ্তানি 12 বিলিয়ন থেকে 5.99 বিলিয়নে নেমে গেছে। এটা তাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই তারা এমন একটা টিমকে বেছে নিয়েছে যারা কিছুটা বিশ্বস্ত। তাদের দিয়েই পিনাকি ভট্টাচার্য পদে নেমেছে ভারত। এখন লাগাতার রুটিন করে সাইবার হ্যারাসমেন্ট করছে নূর বাহিনী। তাহলে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পণ্য বয়কটের আন্দোলনকে সফলভাবে দমন করবে নূর রাশেদকে কাজে লাগিয়ে? এবার আসেন দেখি যে কেন নূরের কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেতা বানানো হয়েছিল। মনে আছে যে ডাকসুর নির্বাচনের জন্য বছরের পর বছর ধরে আন্দোলন চলছিল, কিন্তু সরকার সেই দিকে কোনো মনোযোগ দেয় নাই। সেখানে হঠাৎ করিয়া ডাকসুর নির্বাচন দেওয়া হইল। কোটা আন্দোলনের বিষয়টা নিয়ে সরকারের খেলাটা যে পাতানো ছিল তা কিন্তু এখন পরিষ্কার। প্রথমে আন্দোলন করে কোটা সংস্কারের বিষয়টাকে কোটা বাতিলে পরিণত করা হয়েছে, এখন আবার আদালতের রায় ফেরত আনা হয়েছে। ফলে আগে যে বিষয়টা নিয়ে ব্যাপক আন্দোলন করা হয়েছে তা এখন আবার ফেরত আসাতে আগের মতো ব্যাপক আন্দোলন আর হবে না, হইতেছেও না। এইটা ছিল সরকারের কৌশল। আর কোটা লাগবে,
তা না হলে লীগের ক্যাডার ভারতীয় রয়্যাল লোকজন প্রশাসনে ঢুকবে কেমনে? কোটা একটা অন্যায্য ব্যবস্থা আসছে, তাই এটা নিয়ে আন্দোলন হবেই, সরকার জানতো। তাই নিজের রুহানি পুত্রকে দিয়ে আন্দোলন করায় তারে বিজয় হিসাবে দাঁড় করানো হয়েছে, পরে ভিপি বানানো হয়েছে। তারপরে পুত্র হিসাবে হাজির কইরা কালারানি ক্ষমতার হাতকে আরো লম্বা দেখানোর নীতি নেওয়া হয়েছিল। এখন তার নির্বাচন নাই। ডাকসুর নির্বাচনে নূরকে কিভাবে জেতানো হয়েছিল সেই সময় ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মী জানে। নূর তো কোটা আন্দোলনের নেতা ছিল না প্রথমে, ওরা তো পরে ইম্পোজ করা হয়েছে। আর নূর যে একটা ধাপ্পাবাজ তা কিন্তু ছাত্র দলের নেতারা প্রথম থেকে বলছিল। যাই হোক, এরপরে তাকে দল করতে দেওয়া হইলো, তাকে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে সেট করার আয়োজনও কিন্তু ছিল দেখেন। এবং সে 300 আসনে ফাইট দিবে কইছিল। তারপরে যখন দেখছে এত তাড়াতাড়ি সুলতান মনসুর হওয়া ঠিক হবে না, চুলে আর একটু পাক ধরা দরকার, আরো বিপ্লবী ইমেজ তৈরি করা দরকার, তখন দামি নির্বাচনে নূর যায় নাই। কিন্তু সে যে যাবে সে কথা অনেককেই বলছে। সে যে যাইতে চায়, প্রচুর টাকা লাগে, এত টাকা কই পাবো, সরকার আমারে টাকা দিবে বলছে। এই কথা বলছে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুকে, এই কথা বলছে আসিফ নজরুলকে। ওনারাই বলুক বলছে কিনা, তার কাছে গেছে কিনা যে আমি নির্বাচনে যাইতে চাই। মুজিবুর রহমান মঞ্জু বলছে যে আসিফ নজরুলের কাছে যান, উনি সিনিয়র মানুষ, ওনার কাছে শুনেন। আসিফ নজরুল নিষেধ করছে, তাই যায় নাই। এটার এখন বিরাট ক্রেডিট হিসাবে প্রচার করতেছে। যাই হোক, নূরকে কাটাল রানী মানে ভারতের প্রেসক্রিপশন মতো তৈরি করা হয়েছে, সোজা হিসাব। এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই। সেই সময় ভারত দরদি বিবিসি বাংলার নিউজ গুলো দেখলেই বুঝবেন, তাদের শিরোনাম গুলো খেয়াল করলেই বুঝবেন। আপনি দেখেন কেমনে তারা বিবিসি নেতা বানাইছে। বিবিসি কার পারপাস সার্ভ করে, বিবিসিতে কে ছিল ওই সময়, পুরা খবর পড়তে চাইলে পড়তে পারেন। তবে একটা লাইনে বিষয়টা পরিষ্কার, বিবিসি কি লিখতেছে, বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন রাজনীতির মাঠে গড় হাজির, তখন নূর হল নূর ক্রমাগত হামলার শিকার হয়েও জায়গা ছেড়ে দেননি। কি প্রশংসা! মানে হচ্ছে ক্যাম্পাসে যাতে ছাত্র দল কোনোভাবে জায়গা করে নিতে না পারে, তাই নিজেদের পালিত বিরোধী শক্তি হিসেবে নূরকে নিয়মিত মাইরের উপরে রেখা ক্যাম্পাসে নিজেদের রাজত্ব ধরে রাখা এবং বিরোধী ম্যান্ডেট নূরের দিকে ধাবিত করা ছিল কৌশল। সেটা সফল হয়েছিল। এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল রাজনীতি, এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল কৌশল। বিরোধী সমস্ত সমর্থন নূরের দিকে ধাবিত করা, এটা সফল হয়েছে। ক্যাম্পাসে লীগ ছাড়া আর কোনো অবস্থান ছিল না, এখনো নাই, এখন নূরও নাই। এরপরে নূর দল গঠন করে ফেলে, তারপরে রেজা কিবরিয়াকে দলে ভিড়ে চমক সৃষ্টি করে। কিন্তু অল্প কয়েকদিন পরে রেজা কিবরিয়া বুঝতে পারে যে সে ভুল জায়গায় পা রাখছে। তারপরে কোন রকম ইজ্জত নিয়ে সইরা পড়ছে। রেজা কিবরিয়া নূরকে নিয়ে কি বলছিল আসেন শুনে আসি। যতই চেঁচামেচি করুক না কেন সরকারের বিরুদ্ধে, সরকারের ইন্ধনে অনেক কিছু সে করে। সরকার 2 কোটি টাকা দিবে নির্বাচনের জন্যে, আর ওকে 1 কোটি টাকা দিবে। এটা আপনি কনফার্ম করতে পারেন মেজর আফসারির সাথে, আমার পাশেই বসে আছেন, উনি এটাতে বলতে পারেন। সো ওনাকে এই অফারটা দিয়েছে, আপনি রাজি হয়ে যান। প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত সে কনফার্ম করলো যে একাধিকবার নুরুল হক নূর দেখা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে, কিন্তু নূরকে অ্যারেস্ট করা হয়নি, কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি এই ব্যাপারে। এটা খুব রহস্যজনক। এছাড়াও নূরের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বোঝাপড়ার ঘাটতি নিয়ে তখন থেকে কিছু মানুষ প্রশ্ন তুলছিল, তাকে নিয়ে অনেকগুলো কলামও লেখা হয়েছিল। দেখেন, আরে প্রথম আলো লিখছিল যে নুরুল হক নূরের বিরুদ্ধে তার নিজের দলের মধ্যে থেকে যতগুলো অভিযোগ উঠছে তার মধ্যে প্রধান অভিযোগ হইলো 2টা। একটা হলো দলের জন্য চাঁদা হিসেবে অর্থের বিশ্বাসযোগ্য হিসাব তিনি দিচ্ছেন না, আর একটা হলো ইসরায়েলি নাগরিক মেহেদী সাফাদির সাথে তিনি গোপন বৈঠক করছেন। রাজনীতি একটা মরালিটির জায়গা, এটা নৈতিক জায়গা। জগতের মধ্যে অন্যতম ধ্রুব সত্য হইল যিনি আর্থিকভাবে স্বচ্ছ না, মোটা দাগে তিনি মানুষ হিসেবে সরল। আর্থিক অনিয়মের অভিযোগ ওঠা মাত্রই নুরুল হক নূরের পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে এ বিষয়ে তিনি গতানুগতিক রাজনীতিকের মতোই বায়ের বাসায় ডাইনে রুখে খুব সতর্কভাবে জবাব দিচ্ছে, সোজা কথায় জবাব না দিয়ে প্রসঙ্গ অন্যদিকে ঘুরে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তো এই বিষয়ে প্রশ্ন করা হলে নূর কেমন তোতলাচ্ছিল দেখেন একটু শুনুন। দুবাই সান হোটেলে কয়েকটি গাড়িতে করে গিয়ে 7 জনের টিম নিয়ে গিয়ে 2 জন আলাদা করে গিয়ে কোথাও গিয়ে কারোর সঙ্গে দেখা করেছিলেন? না, এটা একেবারেই মিথ্যা কথা। যে এই যে আপনার নাম বলেছেন, এই হোটেলের নামও আমি শুনি নাই, আর এরকম কারোর সাথে আমি আমার সাথে দেখাও হয়নি। প্রবাসী অধিকার বা এই আর্থিক যে বিষয়টি নিয়ে বা অন্যান্য যে রেজা কিবরিয়া ভাই অভিযোগ করেছে, আমি প্রথমেই আপনাকে বলেছি, দেখেন অভিযোগটা সে কোন সময় করেছে, যখন দল থেকে তার বিরুদ্ধে অনাস্থা এনে আমরা অপসারণের প্রক্রিয়ায় আগাচ্ছি। দলে থাকা অবস্থায় বা
এই প্রক্রিয়ার আগে মানে 18 তারিখের আগে তিনি কিন্তু এ নিয়ে মিডিয়াতে একটি টাটুস বলেন নাই, কারোর সাথে শেয়ার করেন, আপনি খালেদ মহিউদ্দিনও জানেন নাই, কোনো পত্রপত্রিকা জানেন। তাহলে এতদিন তিনি কেন বলেন নাই? যদি এরকম অস্বচ্ছতা থাকতো, তাহলে একই নিশ্চয়ই অভিযুক্ত আপনারা- আপনার বিরুদ্ধে আমি আনতে পারি। নূর, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আপনার সঙ্গে অনেক সাংবাদিকের কথা হয়েছে, আপনি রেজা কিবরিয়া নিয়ে কোনোদিন এই ট্যাটু কোনো কিছু কি করেছেন? জি অবশ্যই। আপনি এই যে ইনসাফ কমিটি কিংবা শওকত মাহমুদকে তো বিএনপি বহিষ্কার করেছে, এটা কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল, যে যেখানে শুধুমাত্র অন্য কোন রাজনৈতিক দলের নেতা এনগেজ না, শুধু রেজা কিবরিয়া এখানে যেত, আরো অনেকে শুরুর দিকে এনগেজ ছিল, তারা সরে গেছে। কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল। তোতলানো দেখে বোঝা যায় না ঝামেলা হ্যাজ। নূরের রাজনীতি পুরাটাই কিসের উপরে দাঁড়ায় আছে? তার দলের কোন রাজনৈতিক ঘোষণাপত্র, ইস্তেহার জনগণের মধ্যে প্রচার করে কোন রাজনীতি গড়ে তুলতে দেখছেন? নতুন চিন্তা বা তৎপরতা দেখছেন? বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক কোন আয়োজন উদ্যোগ দেখছেন? এমনকি রাজপথে কোন প্রতিরোধ গড়ে তুলতে দেখছেন? মানে পুলিশের সাথে মারপিট গ্যাঞ্জাম আছে কোনো? নাই। বিএনপির হয় না, জামাতের হয় না, একটা জায়গায় হয়েছে ধস্তাধস্তি, তাও এই বছরে জানুয়ারি মাসে। পরে মিছিল না করে একটা সংক্ষিপ্ত সমাবেশ করছে। আর একটা খুঁজে পাইছিলাম, এই যে বিভিন্ন জেলায় জেলায় ওই ব্যানার ট্যানার কেড়ে নিছিল, এই আর কি। এই হইতেছে পুলিশের সাথে সংঘাত, সংঘর্ষ, রাজপথে লড়াই। বক্তৃতা দেওয়া ছাড়া আর মাঝে মাঝে কিছু লোক নিয়ে মিছিল করা ছাড়া আর কিছু করছে? তাহলে ও কিভাবে নতুন রাজনীতি গড়ে তুলবে? খালি বিকাশ অ্যাকাউন্ট খুলে খুলে নতুন রাজনীতি গড়ে তোলা যায় না। রাজনীতি একটা বিজ্ঞান, এর যেমন অনেক সৃজনশীল বিষয় আছে, এর কিছু কাঠামোগত বিষয় আছে, মানে কিছু নিয়ম কানুন আছে। এসবে কোনো কিছু ফলো করতে দেখছেন? এ ধরনের রাজনৈতিক মতাদর্শ কি কেউ জানে? মাঠের ইস্যু ভিত্তিক পেটি বা ক্ষুদ্র স্বার্থ থেকে শুরু করে আন্দোলন দিয়া একটা রাজনৈতিক দল দাঁড়াইতে পারে না। যখন যেটা মাঠের চটুল কথা, সে জিনিসটা এসে কয়া দিয়া, এটাই রাজনীতি। রাজনীতি করতে হলে দরকার হয় রাজনৈতিক দর্শন। কাঁঠাল রানীকে আম্মা টাকা ছাড়া আর বিকাশে টাকা নেওয়া ছাড়া নূরের তো কোনো রাজনৈতিক দর্শনের কথা আমরা জানি না। হ্যাঁ জানি, ওই যে হিন্দু মানুষটা বিশ্বাস করা যায় না, এটা একটা সলিড রাজনীতি। রাষ্ট্র কারে বলে, কেমনি ইনস্টিটিউট তৈরি করতে হয়, কেমনি অর্থনীতি আগাইতে হয়, কেমনি আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করতে হয়, দেশের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, শিল্প কেমন হবে ওই জানে? বলতে পারবে? দুনিয়া কই দাঁড়ায় আছে এটা সে জানে? দুনিয়ার সামনে কি চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ কেমনে আগাবে ও জানে? এই যে জেনারেটিভ এআই, এখন মানুষের চাকরি চলে যাবে। এই দুনিয়ায় এই 18 কোটি মানুষের দেশ কিভাবে চলবে কোনো বিন্দু মাত্র ধারণা আছে? শেখ মুজিবও মাথা মোটা ছিল ওর মতোই, কিন্তু মুজিবের সাথে কাজ করছে অনেকে, ওর সাথে কে কাজ করবে? ও তো কারোর সাথে কাজ করতে পারে না, নিজের দলকে একসাথে রাখতে পারে না, রেজা কিবরিয়াকে রাখতে পারলো না। আবার জোনায়েদ সাকি গণসংহতি, রাষ্ট্রচিন্তা ওদের সাথে ঐক্য করছিল, সেটাও রাখতে পারেনি। ও বলতে পারবে আগামী রাষ্ট্র কেমন হবে? ফলে এইটার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এমনিতেও নাই। মাঝখান থেকে জনগণের আন্দোলনের ভিতর থেকে ফাও বিপ্লবী জোশ তৈরি করা, ফ্যাসিবাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে অ্যাসাইনমেন্ট নিয়ে নূর তার ক্যারিয়ার শুরু করছিল, সেটা এখন উদাম হওয়াতে আন্দোলন আরো দৃঢ় হবে। ভেতরের শত্রুকে চিহ্নিত করার স্বার্থ ছাড়া এ বিষয়ে কথা বলার আমার আর অন্য কোনো স্বার্থ নেই। তাইলে এখন আপনাদের আমাদের কাজ কি? আপনারা নিশ্চয় এতক্ষণ বুঝে গেছেন যে কারা এখন এই টাউট নূরের সাথে আছে। আর যারা বুঝতে পারেন নাই, নূরের পুরা প্রকল্প মনে করছিলেন আহা গরিব ঘরের সন্তান, দেশ উদ্ধার করতে আসছে, আমাদের আপন লোক, আশা করি আপনাদের ভুল ভাঙবে। আপনারা যারা নূরের সাথে আছেন তারা কত দ্রুত নূরের সঙ্গ ত্যাগ করবেন, এটা হবে আপনাদের প্রথম রাজনৈতিক কাজ। কোন প্রতারক টাউটকে সঙ্গ দেওয়া একটা অপরাধ, রাজনৈতিক অপরাধ, জনগণের সঙ্গে অপরাধ। নূর না থাকলে রাজনীতির কোনো ক্ষতি হবে না, না থাকলে লাভ আছে, থাকলে ক্ষতি হবে। তাই এত কথা কইতেছি। যারা এতদিন বুঝতে পারেন নাই, মনে করছেন এইসব নূরের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাদের প্রথম কাজ হলো নূরকে বর্জন করা। তাকে সব রকম সহযোগিতা দেওয়া বন্ধ করতে হবে। রাজনৈতিক দল হিসেবে এটার সাথে সব রকম সম্পর্ক ত্যাগ করতে হবে। ও বিকাশে টাকা আসা বন্ধ হইলে ওর রাজনীতি শেষ। এবং এর বাইরে যে সমস্ত রাজনৈতিক শক্তি আন্দোলন করতেছে তাদের সাথে আপনারা সংযুক্ত হন। যে দল ভালো লাগে করেন। অনেক দলই তো এখন ফ্যাসিবাদ এবং ভারত কেরল আন্দোলনের সাথে আছে। যাদের ভালো লাগে তাদের সাথে কাজ করেন। ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এখন সার্বভৌমত্ব রক্ষার রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। ফলে এখন ভুল রাজনৈতিক শক্তির পিছনে দাঁড়াইলে আমরা নিজেরা নিজেদের ক্ষতি করব। কাজেই আমার আপনাদের প্রতি নিবেদন, এই বিকাশ পার্টি থেকে শত হাত না হাজার হাত দূরে থাকুন। নিজেদের রাজনৈতিক বিকাশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো শত্রু মিত্র চিনতে পারা। আপনি যদি আপনার সঠিক মিত্র এবং শত্রুকে চিনতে পারেন, বিজয় সহজ হয়ে যায়। এটাকেই বলে অর্ধেক বিজয়। বাংলাদেশের মানুষ শত্রু চিনতে ভুল করছিল না? মনে করছিল না আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল?
বিএনপি এবং অন্যরাও যেমন রাজনৈতিক দল, এমন একটা রাজনৈতিক দল, সবাই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তাই না? আমার যাকে ভালো লাগে তাকে সমর্থন করব। তারপরে আবেগ এবং হাসিনার কান্দনে কিছু লোকের লীগের প্রতি দরদি হইয়া উঠছিল, কিন্তু এই সরল হিসাবে এটা তারা বুঝতে পারে নাই যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশ বিরোধী একটা শক্তি। সেই জন্যই আজকে দিল্লির প্রশিক্ষিত এই দাসী দিয়ে আমরা শাসিত হচ্ছি। ফলে কোন ধরনের রাজনৈতিক শক্তিকে আমরা মাইনে নিব আর কাদের আমরা প্রতিহত করব তা জানাটা অতি জরুরি রাজনৈতিক প্রশ্ন, মনে রাখতে হবে।